সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। মুক্ত সফটওয়্যার, অনেকে যাকে ওপেন সোর্স নামে ডাকেন, অনেক সময়ই আমাদের সামনে আসে যে প্রসঙ্গে, সেটা হলো সাইবার নিরাপত্তা। এর একটা বড় কারণ আমার মনে হয় ইন্টারনেটের মূল কাঠামোগুলি মুক্ত সফটওয়্যারের উপর ভিত্তি করে তৈরি। কিন্তু এর কারণটা কি? যে মুক্ত সফটওয়্যার সংস্কৃতিকে অনেক কর্পোরেট প্রতিষ্ঠানই খুব একটা সিরিয়াসলি নেয় না, ইন্টারনেটের মতো জটিল এবং গুরুত্বপূর্ণ জিনিসের ভিত্তিমূল কী করে সেই মুক্ত সফটওয়্যার হয়ে গেল? সেই প্রসঙ্গে বেশ কয়েকবার শোনা একটা প্রশ্ন মনে পড়ল। একটা সফটওয়্যার প্রোগ্রামের সোর্স কোড যদি উন্মুক্ত হয়, তাহলে তো তার গোপন সব কথা ফাঁস হয়ে গেল। এরপর সেই প্রোগ্রামার নিরাপদ থাকে কী করে? হুট করে প্রশ্নটা শুনলে আমাদের সহজাত প্রবণতায় মনে হয়, আসলেই তো। ধরুন একজন হ্যাকার আমার কম্পিউটার হ্যাক করতে চাইছে। আমার অপারেটিং সিস্টেম শতভাগ মুক্ত সফটওয়্যার দিয়ে গড়া। তাহলে তো সেই দুষ্ট ব্যক্তি এই অপারেটিং সিস্টেমের আগাগোড়া সব চেনে। বাস্তবে তা হয় না। নিয়মমাফিক আপডেট করা একটা GNU লিনাক্স সিস্টেমের দখল নেওয়া প্রায় অসম্ভব কাজ। একটা প্রোগ্রামের ডিজাইন সোর্স কোডের মাধ্যমে উন্মুক্ত হওয়া যদি তার নিরাপত্তার নির্ণায়ক না হয়, তাহলে সেটা কি? আজকের ভিডিওর বিষয়বস্তু এই প্রশ্ন। আপনারা উত্তরটা ভেবে রাখুন। যখন আমরা আবার এই প্রসঙ্গে ফিরে আসব, দেখা যাবে আমার চিন্তার সাথে আপনাদের চিন্তা মিলছে কি না। মূল ভিডিও শুরু করার আগে বলে নেই, সাইবার নিরাপত্তা অত্যন্ত জটিল একটা বিষয়। এই ভিডিওতে আমি একটি বাস্তব এক্সপ্লয়েটের উদাহরণ ব্যবহার করলেও এটি পেনিট্রেশন টেস্টিং, হ্যাকিং ইত্যাদি বিষয়ে কোনো টিউটোরিয়াল নয়। তবে যারা সিস্টেম প্রোগ্রামিং ব্যাপারটা গভীরভাবে জানতে চান, আগে হোক পরে হোক নিরাপত্তার কিছু দিক জানতেই হয়। সেই ক্ষেত্রে আমার চিন্তা থেকে আমি কিছু দিক নির্দেশনা দিতে পারি, তবে সেই পরামর্শ কতটুকু কাজে লাগবে আমি একদমই কোনো নিশ্চয়তা দিতে পারছি না। বেশ, এখনও যদি আপনারা ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন, ভূমিকা শেষ করে চলুন আসল গল্প শুরু করা যাক। সাইবার নিরাপত্তা ও সুরক্ষার দিক থেকে পৃথিবীর সবচেয়ে ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ অপারেটিং সিস্টেম কোনটি? উত্তর, মাইক্রোসফট উইন্ডোজ। আমার মনে হয় খুব কম মানুষই এই কথার সাথে দ্বিমত পোষণ করবেন। কম্পিউটার ব্যবহারের সাথে পরিচিত এমন কেউ পৃথিবীতে আছেন কিনা আমার জানা নেই, যিনি জীবনে একবারও নিজে বা পরিচিত কারো ভাইরাস সংক্রান্ত সমস্যা দেখেননি। ভাইরাসের কিতাবি নাম ম্যালওয়্যার বা ম্যালিশাস সফটওয়্যার। ম্যালওয়্যারের বেশ কয়েক রকম প্রকারভেদ আছে, তবে সেসব আমাদের আলোচ্য বিষয়ের আওতায় পড়ে না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সবচেয়ে বেশি সংখ্যক ম্যালওয়্যার তৈরি হয়ে থাকে মাইক্রোসফট উইন্ডোজের জন্য। পৃথিবীর সবচেয়ে বেশি অনিরাপদ অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, একই সাথে এটি পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ডেস্কটপ অপারেটিং সিস্টেম। কাজেই উইন্ডোজকে আক্রমণ করার জন্য এতগুলি যে ভাইরাস তৈরি হচ্ছে, তার পুরোপুরি দোষ মাইক্রোসফটকে দেওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম স্বাভাবিকভাবেই হ্যাকারদের সবচেয়ে বড় লক্ষ্য হবে। আর হ্যাঁ, এই দুটি প্রথম স্থানের পাশাপাশি উইন্ডোজ আরেকটি প্রথম স্থানের অধিকারী। এটি পৃথিবীর সবচেয়ে বেশি অবরুদ্ধ বা ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম। অবরুদ্ধের আবার কম বেশি হয় নাকি? আপনার মনে যদি এই চিন্তা এসে থাকে, তাহলে ব্যাপারটা একটু পরিষ্কার করি। আধুনিক বেশিরভাগ অপারেটিং সিস্টেমই আংশিকভাবে হলেও মুক্ত সফটওয়্যার ব্যবহার করে থাকে এবং মুক্ত অংশগুলির সোর্স কোড প্রকাশ করে থাকে। অ্যাপল পর্যন্ত তাদের অপারেটিং সিস্টেমগুলির অংশবিশেষ XNU কার্নেলের মাধ্যমে উন্মুক্ত করেছে, যেটা আমরা অ্যাপল নিয়ে তৈরি করা পর্বে দেখেছি। আবার ধরুন গুগলের অ্যান্ড্রয়েড ও ক্রোম ওএস শেষ ধাপে অবরুদ্ধ আকারে প্রকাশ করা হলেও এগুলির বেশিরভাগ উপকরণ মুক্ত সফটওয়্যার। আমার জানা মতে পরিচিত অপারেটিং সিস্টেমগুলির মধ্যে উইন্ডোজই এর সবচেয়ে বড় ব্যতিক্রম। অল্প কিছু ইউজার প্রোগ্রাম সাম্প্রতিক সময়ে মুক্ত সফটওয়্যার আকারে প্রকাশ করা হলেও মাইক্রোসফটের কেন্দ্রবিন্দু যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তার কার্নেল বা অন্যান্য অংশের সোর্স কোড কঠোরভাবে অবরুদ্ধ এবং কোনো দিন মুক্ত আকারে প্রকাশিত হবে বলেও আমার মনে হয় না। সোর্স কোড ঢেকে রাখলেই একটা প্রোগ্রাম নিরাপদ হয় না, এর সবচেয়ে বড় দৃষ্টান্ত উইন্ডোজ। গোপনীয়তার মাধ্যমে নিরাপত্তা বা সিকিউরিটি বাই অবস্কিউরিটি প্রাচীন একটি নিরাপত্তা ব্যবস্থা এবং বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই এর প্রয়োগ হয়ে থাকে। ধরুন আপনি একটা দুর্গ বানিয়েছেন। এর অভ্যন্তরীণ কাঠামোর নকশা আপনার শত্রুপক্ষের হাতে পড়লে সেই দুর্গ আক্রমণ করে ভেতরে প্রবেশ করতে যেমন তাদের অনেকটাই সুবিধা হবে, তেমনি প্রবেশ করার পর তারা খুব সহজেই দুর্গের গুরুত্বপূর্ণ অংশগুলিতে পৌঁছে যেতে পারবে। অর্থাৎ সিকিউরিটি বাই অবস্কিউরিটি এই ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে সমস্যা হলো কম্পিউটার সফটওয়্যারের ক্ষেত্রে সিকিউরিটি বাই অবস্কিউরিটি কার্যকর নয়।
কেন নয়, সেই আলোচনার আগে আমরা চলুন একটা অত্যন্ত অভিনব এবং ভয়াবহ বাস্তব এক্সপ্লয়েটের উদাহরণ দেখে আসি। এই অধ্যায়ের নাম ফোন নিরাপত্তার সোনার হরিণ দেবার পেছনে কয়েকটি কারণ আছে। আমার মনে হয় সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিন শেষে আসলেই একটা সোনার হরিণ। এমন কোনো কম্পিউটার সিস্টেম নেই যার নিরাপত্তা ব্যবস্থাকে নিখুঁত বলা সম্ভব। অভেদ্য নিরাপত্তা একটা আইডিয়াল স্বপ্ন, যেটা পুরোপুরি অর্জন করা কোনো দিনই সম্ভব নয়। তবে অনেকে ফোনের ক্ষেত্রে নিরাপত্তা গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করে থাকেন অ্যাপলের আইফোন। এই ধারণা পুরোপুরি ভুলও নয়। বিক্ষিপ্ত এবং অনেক সময়ই নানাভাবে বিচ্ছিন্ন হরেক রকম অ্যান্ড্রয়েড নির্মাতা প্রতিষ্ঠানের আপডেটবিহীন ফোনের তুলনায় অ্যাপলের ফোনগুলি অনেকটা সুষ্ঠু ও কেন্দ্রীয়ভাবে সিকিউরিটি আপডেট পায়। নিরাপত্তার দিক দিয়ে ব্যক্তিগত ডেস্কটপ বা ল্যাপটপের চাইতেও ফোন অনেক বেশি স্পর্শকাতর একটি জিনিস। পৃথিবীর কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই ফোন ব্যবহার করে থাকেন। এদের অনেকের সামাজিক ও ব্যক্তিগত প্রায় সব তথ্যই থাকে এসব ফোনে। কাজেই ফোনের নিরাপত্তার ঝুঁকিতে পড়লে সেটা খুবই বড় একটা বিপর্যয় হতে পারে। গুগলের নিরাপত্তা বিশেষজ্ঞ ইয়ান বিয়ার কোভিড লকডাউনের সময়ে 6 মাস ঘরে বসে অনেকটা সময় কাটানোর জন্যই এমন একটা এক্সপ্লয়েট আবিষ্কার করেন, যার মাধ্যমে রেডিও সিগন্যালের আওতায় যতগুলি আইফোন আছে সবগুলির যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। প্রজেক্ট জিরো ব্লগে এই বিষয়ের প্রতিটি ধাপ বিস্তারিত বর্ণনা করা হয়েছে, আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ইয়ান বিয়ার যেহেতু একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, তিনি এই এক্সপ্লয়েটের বিবরণ প্রকাশ করার আগে অ্যাপলকে এর কথা জানান এবং অ্যাপল এই ত্রুটি নিরসনে যথাযথ পদক্ষেপ নেবার পরই ব্লগটি প্রকাশ করেন। ঘরে বসে মাত্র একজন মানুষ যদি এরকম ভয়াবহ এক্সপ্লয়েট তৈরি করে ফেলতে পারে, তাহলে একটা বিশেষজ্ঞ টিম যারা রাত দিন এরকম এক্সপ্লয়েট খুঁজে বেড়ায়, তারা কি করতে পারে? ইয়ান বিয়ার সেই বিষয়ে আমাদের সতর্ক হতে বলেছেন। এখন কথা হলো, এই এক্সপ্লয়েট সম্ভব হলো কি করে? ব্লগটি থেকে আমরা জানতে পারি এই ঘাটতি অ্যাপলের এয়ারড্রপ নামক সুবিধার কেন্দ্রে থাকা AWDL প্রোটোকলে। ওয়াইফাই একটি ওপেন স্ট্যান্ডার্ড প্রযুক্তি হলেও ওয়াইফাই এর উপর ভিত্তি করে তৈরি এই AWDL প্রোটোকল পুরোপুরি প্রোপ্রাইটারি বা অবরুদ্ধ। শুধুমাত্র অ্যাপলের তৈরি যন্ত্র এই প্রোটোকলের মাধ্যমে সংযুক্ত হবার কথা। ব্লগটি পড়লে আপনারা দেখতে পাবেন কি করে নানা রকম রিভার্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে এই এক্সপ্লয়েট সম্ভব হয়েছে। এর মধ্যে ডিকম্পাইল নামে একটা ব্যাপার আছে, যেখানে কম্পাইলড বাইনারি থেকে সোর্স কোড পাওয়া সম্ভব। কাজেই আমরা দেখতে পাচ্ছি সোর্স কোড আলাদা করে রেখেও আসলে খুব বেশি লাভ হয় না, কেননা ডিকম্পাইল করে একজন হ্যাকার সহজেই বাইনারি থেকে সোর্স কোড পেয়ে যেতে পারে। তা সত্ত্বেও অ্যাপল যদি প্রোপ্রাইটারি একটি প্রোটোকল তৈরি না করে ওপেন স্ট্যান্ডার্ড কোনো প্রোটোকল বেছে নিত, তাহলে এই এক্সপ্লয়েট সম্ভবই হতো না। এর কারণ ওয়াইফাই ও ব্লুটুথের মতো ওপেন স্ট্যান্ডার্ড এবং সেই সংক্রান্ত মুক্ত সফটওয়্যারগুলি পৃথিবীর হাজার হাজার ডেভেলপার নিয়মিত পরীক্ষা করে থাকেন। কোনো ঘাটতি পাওয়া গেলে সেটা সাথে সাথে ঠিক করার পদক্ষেপ নেওয়া হয়। সেই তুলনায় সীমিত লোকবল দিয়ে তৈরি অবরুদ্ধ সফটওয়্যারে বাগ বা ত্রুটি নিরসনে পদক্ষেপ নিতে অনেক সময়ই দেরি হয়, সেটা যত বড় প্রতিষ্ঠানের সফটওয়্যারই হোক না কেন। নিরাপত্তা বিশ্লেষকগণ সোর্স কোড নিয়মিত পরীক্ষা করার সুযোগ না পেলে অনেক সময়ই কোনো একটি ত্রুটি হয়তো অবরুদ্ধ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির চোখেই পড়ে না। হ্যাকাররা এর সুযোগ নিয়ে থাকে। এছাড়া কোনো বিশেষ উদ্দেশ্যে নির্মাতা প্রতিষ্ঠান নিজেই যে কোনো ত্রুটি রেখে দেয়নি, আমরা সেটা কি করে বুঝব? সোর্স কোড যেহেতু নেই, তারা তাদের সফটওয়্যার সম্পর্কে যা বলছে চোখ বুঝে সেটা বিশ্বাস করা ছাড়া আসলে আমাদের বিশেষ কিছু করার নেই। যেমন ধরুন যে ব্লগ পোস্টটির কথা বললাম, অ্যাপল বলেছে তারা সেই সমস্যাটা নিরসন করেছে, কিন্তু তাদের সেই সমাধান কতটা কার্যকর? একটা সমস্যার সমাধান করতে গিয়ে আরও কোনো সমস্যা তৈরি করা হয়নি তো? আমাদের সেটা জানার কোনো উপায় নেই। আবার ধরুন মেটা প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ, এমনকি এখন ফেসবুক মেসেঞ্জারও দাবি করে থাকে মানুষের মেসেজ আদান প্রদানে তারা এন্ড টু এন্ড এনক্রিপশন প্রয়োগ করে থাকে। কিন্তু দুটি অ্যাপই পুরোপুরি অবরুদ্ধ হওয়ায় এই দাবি কতটুকু বাস্তব সেটা জানার কোনো উপায় নেই। বাস্তবিক নিরাপত্তার জন্য মুক্ত সফটওয়্যার ও ওপেন স্ট্যান্ডার্ডের সত্যিকার কোনো বিকল্প নেই। মুক্ত সফটওয়্যার ব্যবহার করলে আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ থাকে আপনার হাতে। কী কারণে? কারণ আপনার কম্পিউটারে কি হচ্ছে না হচ্ছে তার প্রতিটি ধাপ স্বচ্ছ। এখানে কোনো এক ব্যক্তির পক্ষে তাদের সুবিধা মতো সফটওয়্যারে নেতিবাচক প্রভাব ফেলার সুযোগ নেই।
একজন ব্যবহারকারী নিজেই প্রোগ্রামের সোর্স কোড দেখে যাচাই করতে পারেন এতে ক্ষতিকর কিছু আছে কি না। সেরকম কিছু পাওয়া গেলে সেটা নিজে প্যাচ করা সম্ভব। আবার সেই প্যাচ কেন্দ্রীয়ভাবে প্রকাশ করলে বাকি সবাইও সেখান থেকে উপকৃত হয়ে থাকে। সফটওয়্যার ডেভেলপমেন্টের এই স্বচ্ছতা একটা মূল কারণ যার জন্য GNU প্রকল্পের প্রোগ্রামগুলি আবার লিনাক্স কার্নেল কিংবা অ্যাপাচি সার্ভার ইত্যাদি ইন্টারনেটের অবকাঠামো হিসেবে ব্যবহৃত হয়। লিনাক্স কার্নেলের উদ্ভাবক লিনাস টোরভাল্ডস মনে করেন যত বেশি মানুষ একটা প্রোগ্রামের সোর্স কোড দেখবে সেখানে বাগ বা ত্রুটি তত কম হবে। কথাটা যে ভুল নয় সেটা GNU লিনাক্স বা বিএসডির মতো মুক্তভাবে বিকশিত অপারেটিং সিস্টেমগুলির স্থিতিশীলতা দেখেই বুঝতে পারা যায়। এখান থেকে আমরা বুঝতে পারি সিকিউরিটি বাই অবসকিউরিটি সফটওয়্যারের ক্ষেত্রে কাজ করে না। কোনো প্রতিষ্ঠান যদি সেরকম দাবি করে থাকে তারা নিজেরাই যে ব্যবহারকারীদের উপর নজরদারি করার কোনো পন্থা বা ব্যাকডোর তাদের ক্লোজড সোর্স সফটওয়্যারে ঢুকিয়ে দিচ্ছে না তা আমরা কি করে বলতে পারি। ইন্টেলের ম্যানেজমেন্ট ইঞ্জিনের কথা আমরা ইতোপূর্বে দেখেছি। তো সোর্স কোড ঢেকে রেখে যদি সেটার নিরাপত্তা নিশ্চিত করা দূরে থাকুক বরঞ্চ আরও বেশি অনিরাপদ হয়ে যায় তাহলে ঠিক কিসের ওপর নিরাপত্তা নির্ভর করে? আমরা দেখতে পেলাম মুক্তভাবে বিকশিত প্রোগ্রামের নিরাপত্তার ত্রুটি থাকার সম্ভাবনা অবরুদ্ধ প্রোগ্রামের চাইতে অনেকটা কম। তার মানে এই না মুক্ত সফটওয়্যার মানেই নাকে সরিষার তেল দিয়ে ঘুমানোর মতো নিরাপত্তা। আগেই যেটা বলেছি শতভাগ নিরাপত্তা বলে আসলে কিছু নেই। আমার মনে হয় কম্পিউটার জগতে নিরাপত্তা সবচেয়ে বেশি নির্ভর করে একটা সফটওয়্যারের ডিজাইনের ওপর। ইউনিক্স অপারেটিং সিস্টেমের ডিজাইনই এমনিতেই ডিস্ক অপারেটিং সিস্টেম বা মাইক্রোসফট উইন্ডোজের চাইতে অনেক বেশি নিরাপদ। কেননা ইউনিক্সে কোন ব্যবহারকারীর হাতে কতটুকু ক্ষমতা থাকে বা একটা প্রোগ্রাম সিস্টেমের কতটুকু অংশ দেখতে পায় ইত্যাদি নিরাপত্তার নানা বিষয় খুবই সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এজন্য ইউনিক্স সিস্টেমগুলি যেমন GNU লিনাক্স বা বিএসডির কাঠামোর ভেতরেই নিরাপত্তার কথা চিন্তা করা হয়েছে। অপরদিকে ডেস্কটপ বাজারে সবচেয়ে বড় নাম হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সবসময় আগে প্রাধান্য দিয়েছে একটা প্রোগ্রাম বা একটা যন্ত্রাংশ কম্পিউটারে চলবে কি না। আগে তো প্রোগ্রামটা রান করুক, বাকিটা পরে দেখা যাবে। এই মানসিকতার ফলে নিরাপত্তার চিন্তা অনেক সময়ই গুরুত্ব পায়নি। ব্যবহারকারীর নতুন ডিস্ক ড্রাইভ কাজ করছে না, ড্রাইভার ইনস্টল করো। স্টার্ট মেনু গায়েব হয়ে গেছে, এই যে এই প্রোগ্রামটা ইনস্টল করো। এভাবে যথেচ্ছ প্রোগ্রাম ইনস্টলের সংস্কৃতি একটা বড় কারণ যার জন্য উইন্ডোজ পৃথিবীর সবচেয়ে ভালনারেবল অপারেটিং সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ইউনিক্স অনুরূপ সিস্টেমগুলিতে আপডেট ইনস্টল করতেও সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন বা রুট ব্যবহারকারীর অনুমোদন থাকতে হয়। উইন্ডোজ যাকে অ্যাডমিন বলে থাকে সেই অ্যাডমিন হিসেবে একটা প্রোগ্রাম রান করতে একটা মাউস ক্লিকের বেশি কিছু প্রয়োজন হয় না। আরেকটা ব্যাপার হলো ভাইরাসকে কেন্দ্র করেই বিশাল বড় একটা বাজার গড়ে উঠেছে। উইন্ডোজ তাদের নিরাপত্তা অনেক বেশি জোরদার করলে বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যান্টিভাইরাস আর কেউ নাও কিনতে পারে। এটাও আমাদের মাথায় রাখতে হবে। আপনি যেদিক দিয়েই দেখুন অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি পরিমণ্ডলে এন্ড ইউজার অর্থাৎ আপনার ও আমার কথা আসলে কেউ খুব একটা ভাবে না। ব্যবসা টিকিয়ে রাখতে পারলেই হলো। আপনারা বলতে পারেন মুক্ত সফটওয়্যার দিয়েও তো ব্যবসা হয়, অনেকেই করছেও। তা করলেও মুক্ত সফটওয়্যারে সবসময়ই নিজের মতো করে সিস্টেম গড়ে তোলার স্বাধীনতা রয়ে যায়। একদিকে রেড হ্যাটের মতো মুক্ত কিন্তু বাণিজ্যিক GNU লিনাক্স ডিস্ট্রিবিউশন যেমন আছে তেমনি ডেবিয়ানের মতো পূর্ণাঙ্গ কমিউনিটি দ্বারা চালিত GNU লিনাক্স ডিস্ট্রিবিউশনও রয়েছে। অ্যাপল যেরকম ম্যাক ওএসে ফ্রি বিএসডি কোড ব্যবহার করে আপনি চাইলে সরাসরি ফ্রি বিএসডি ব্যবহার করতে পারবেন। কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের পক্ষে সত্যিকার অর্থে মুক্ত একটা প্রোগ্রাম গিরে ফেলা সম্ভব নয়। তা সে তো খুব ভালো কথা, কিন্তু মুক্ত সফটওয়্যার ব্যবহার করেও আমি যদি শতভাগ নিরাপদ না থাকতে পারি সেক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় কী? যেহেতু মুক্তভাবে বিকশিত প্রোগ্রামগুলিতে নিরাপত্তা আপডেট করা হয় খুবই দ্রুত গতিতে, কাজেই সবার আগে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার অপারেটিং সিস্টেম এবং অন্যান্য প্রোগ্রাম যেন আপ টু ডেট আছে। এর মানে এই নয় যে আপনাকে সব প্রোগ্রামের একদম নতুন সংস্করণ ব্যবহার করতে হবে। এখানে ডেবিয়ান GNU লিনাক্সের উদাহরণ দেওয়া যায়। ডেবিয়ান স্টেবল ডিস্ট্রিবিউশনে মোটমাট 2 বছর কোনো প্রোগ্রামের নতুন ভার্সন আসে না। যেমন ধরুন আপনি GNOME ডেস্কটপ এনভায়রনমেন্টের 48 ভার্সন পেয়ে থাকলে সামনের ডেবিয়ান সংস্করণ প্রকাশের আগ পর্যন্ত এই ভার্সনই ব্যবহার করতে হবে। তবে সবসময়ই যে আপডেটটি আপনি সাথে সাথে পেয়ে যাবেন সেটা হলো সিকিউরিটি আপডেট। একটি প্রোগ্রামে যদি কোনো নিরাপত্তার ত্রুটি বের হয়
সেটি সাথে সাথে প্যাচ করে আপডেট আকারে প্রকাশিত হয়। রেড হ্যাট, উবুন্টু ইত্যাদি ডিস্ট্রিবিউশনও অনুরূপ পন্থা অবলম্বন করে। এজন্য এই আপডেটগুলি আসা মাত্র আমাদের ইনস্টলের চেষ্টা করা উচিত। এক্ষেত্রে আমাদের করণীয় খুবই কম। শুধু পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করে দিলেই আপনার কম্পিউটারে নতুন আপডেট নিজে থেকেই ইনস্টল হয়ে যাবে। বেশিরভাগ সময় আপনি টেরও পাবেন না। GNU লিনাক্সে এমনিতে ভাইরাসের প্রকোপ এতটাই তাত্ত্বিক পর্যায়ে যে ব্যবহারিক পর্যায়ে এর কথা আমাদের চিন্তাও করতে হয় না। তারপরেও আপনার ডিস্ট্রিবিউশনের রেপোজিটরির বাইরে থেকে আসা প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে খুবই সতর্ক হওয়া উচিত। ফ্ল্যাট প্যাক ব্যবহার করলে এর অ্যাপগুলি যেন কেবলমাত্র ফ্ল্যাট হাব থেকে আসছে সেটা নিশ্চিত করতে হবে। পারতপক্ষে রেপোজিটরি এবং ফ্ল্যাট হাবের বাইরে কোনো প্রোগ্রাম ব্যবহার না করাই আমার মনে হয় সবচেয়ে ভালো। এছাড়া রাউটার বা অপারেটিং সিস্টেমে ফায়ারওয়াল ব্যবহার করাও বুদ্ধিমানের কাজ। স্বাভাবিক ইন্টারনেট ব্যবহারেই কিছুটা বাড়তি সতর্কতা সবসময়ই উপকারী। যেমন কোনো অপরিচিত ঠিকানা থেকে আসা ইমেইলের অ্যাটাচমেন্ট না খোলা, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা, এসব পরামর্শ যে কোনো ডিভাইস এবং অপারেটিং সিস্টেমেই প্রযোজ্য। মুক্ত সফটওয়্যার ব্যবহারের পাশাপাশি নিরাপত্তা অভ্যাস গড়ে তুলে আমরা সাইবার পরিমণ্ডলে নিজেদের অনেকটা বেশি নিরাপদ করে তুলতে পারি। যেহেতু মুক্ত সফটওয়্যার ও নিরাপত্তা প্রসঙ্গে কথা বলছি, হ্যাকিং প্রসঙ্গ স্বাভাবিকভাবেই আসে। পেনিট্রেশন টেস্টিংকে কেন্দ্র করে কয়েকটি GNU লিনাক্স ডিস্ট্রিবিউশন আছে, যেমন কালি লিনাক্স। অনেকেই এগুলির ব্যাপারে আগ্রহী এবং প্রায়ই এসব ডিস্ট্রিবিউশন সম্পর্কে প্রশ্ন শুনি। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো GNU লিনাক্স ডিস্ট্রিবিউশনেই পেনিট্রেশন টেস্টিং শেখা ও পরীক্ষা করার জন্য উপযুক্ত। কালি লিনাক্সে যেসব বিশেষায়িত টুল আগে থেকে ইনস্টল করা থাকে সেগুলি অন্য যে কোনো ডিস্ট্রিবিউশনেই ইনস্টল করতে পারবেন। শেখার ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা বড় কথা নয়। আমার মনে হয় সাইবার নিরাপত্তা বা হ্যাকিং শেখার সিদ্ধান্ত খুবই বড় একটা প্রজেক্ট। কম্পিউটার বিজ্ঞানের একাধিক শাখা এক্ষেত্রে কাজে লাগে, এজন্য শেখার ক্ষেত্রটা অনেক বড়। আইফোন এক্সপ্লয়েটের যে ব্লগটি উল্লেখ করলাম সেটি মনোযোগ দিয়ে পড়লে আপনারা বেশ পরিষ্কার একটা ধারণা পাবেন এই বিষয়ে। সবার আগে নেটওয়ার্কিং ব্যাপারটার খুঁটিনাটি ভালো করে বুঝতে হবে। কিভাবে দুটি কম্পিউটার একটা আরেকটার সাথে যোগাযোগ করে সেটা জানার পর আপনাকে জানতে হবে এই যোগাযোগের রাস্তাটা কম্পিউটারগুলির অপারেটিং সিস্টেম কি করে সামলাচ্ছে। অর্থাৎ তখন আপনি বিভিন্ন প্রোটোকল ও সিস্টেম প্রোগ্রামিংয়ের দিকে যাবেন। নিতান্তই মৌলিক ধরনের এক্সপ্লয়েটের একটু বেশি কিছু শিখতে চাইলে সি বা C++ ভাষার পাশাপাশি টার্গেট কম্পিউটারের অ্যাসেম্বলি ভাষা জানাটাও জরুরি। এনক্রিপশনের ব্যাপারে অবশ্যই গভীরভাবে জানতে হবে। সেই সাথে নানা রকম অ্যাটাকের কোনটা কখন ব্যবহার করতে হবে তার জন্য অ্যালগোরিদম তো আছেই। আপনারা দয়া করে ভাববেন না আমি আপনাদের হ্যাকিং শেখার ব্যাপারে নিরুৎসাহিত করতে চাইছি। আমার লক্ষ্য হলো একজন শিক্ষার্থী এই বিষয়ে আগ্রহী হয়ে আসার পর তিনি যেন একটা ধারণা পান সাইবার সিকিউরিটি জগৎ কতটা বড়। এই বিশাল জগতের কথা জানতে গিয়ে অনেকেই নিরুৎসাহিত হয়ে হাল ছেড়ে দেন। অনেক সময় দেখা যায় এর কারণ হলো শুরুতে কেউ তাকে বলেছিল আরে হ্যাকিং তো সহজ জিনিস, 2 সপ্তাহ লাগবে শিখতে। ব্যাপারটা আসলে তা নয়। শেখা জিনিসটার আসলে কোনো শেষ নেই। হ্যাকিংয়ের ক্ষেত্রে এটা আরও বেশি সত্যি। ইউনিক্স পরিমণ্ডলে হ্যাকার শব্দ অনেক সময় একটু অন্য অর্থে ব্যবহৃত হয়। যেসব মানুষ একটা যন্ত্র বা সফটওয়্যারের নানা দিক পরিবর্তন করে ঘাটাঘাটি করেন তাদেরকেও হ্যাকার বলা হয়। এই জিনিসটা একটু অন্যরকম করলে কি হবে, এই প্রশ্নটা সাইবার সিকিউরিটি, কম্পিউটার বিজ্ঞান বা বাস্তবিক সব রকম বিজ্ঞানের ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম চিন্তা যাদের মাথায় সবসময় কাজ করে সাইবার নিরাপত্তা অর্থে হ্যাকার হতেও তাদের খুব একটা বেশি বেগ পেতে হবে বলে আমার মনে হয় না। এবং এই হার্ডওয়্যার ও সফটওয়্যার ঘাটাঘাটি করার সবচেয়ে বড় সুযোগ মুক্ত সফটওয়্যারেই পাওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক প্রদান করার অনুরোধ রইল এবং কমেন্টে অবশ্যই আপনাদের চিন্তা জানান। এছাড়া আমার চেহারা যদি আজ এই প্রথম দেখে থাকেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। সবাইকে ধন্যবাদ।